What would Prince Charming have for occupation if he had not to awaken the sleeping beauty? ঘুমন্ত রাজকন্যাকে জাগিয়ে তোলার কাজটুকু না থাকলে প্রিন্স চার্মিং আর করতোটা কি? বলেছিলেন প্রখ্যাত নারীবাদী লেখক সিমন দা বুভয়া। স্লিপিং বিউটি সহ অধিকাংশ প্রচলিত রূপকথাকেই তিনি দেখিয়েছেন পিতৃতন্ত্রের ধারক ও বাহক হিসেবেই। একটু খেয়াল করে দেখলেই আমরা বুঝতে পারি যে কথাটা আদৌ মিথ্যে নয়, কিন্তু তা সত্ত্বেও রূপকথা শোনার আকর্ষণ আমাদের থেকেই যায়, শুধু ছোটদের নয়, বড়দেরও। কারণ পিতৃতন্ত্রের পাশাপাশি এই রূপকথাগুলোয় রাজনীতি, হিংসা, প্রেম, দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা প্রভৃতি বড়দের গল্পের যাবতীয় উপাদান বেশ স্থূলভাবেই মজুদ। আজকে যে গল্পটি শুনব সেই ঘুমনগরের রাজকন্যাতেও এসবই আছে যথারীতি। ফ্রান্স দেশের দক্ষিণারঞ্জন শার্ল পেরোর সংকলনে এই কাহিনীটির নাম লা বেলা অ বয়ে ডরম্যান্ট, যার ইংরেজি অনুবাদের নাম দ্য স্লিপিং বিউটি ইন দ্য উডস। গল্পটির আদিমতম সংস্করণটি সম্ভবত 1340 সালে রচিত ফরাসি ব্যালাড লা রোম্যান দি পার্সিফরেস্টে পাওয়া যায়। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন শ্রী কৌশিক মজুমদার তাঁর হারানো দিনের গল্প নামক সংকলনটিতে। বইটি মূলত শার্ল পেরোর 1962 সালে প্রকাশিত পেরোজ কমপ্লিট ফেয়ারি টেলসের অনুবাদ, তবে সরাসরি অনুবাদ না বলে এগুলিকে অনুলিখন বলা ভালো বলে মনে হয়। আসুন এখন শুনে নেওয়া যাক কৌশিক মজুমদারের অনুবাদে শার্ল পেরোর কাহিনী ঘুমনগরের রাজকন্যা বা দ্য স্লিপিং বিউটি ইন দ্য উডস। পাঠে আমি রহিম। সে অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিলেন, তার ছিলেন এক রানী। তাদের মনে বড় দুঃখ, এত দুঃখ যে হাজারবার বলেও বোঝানো যাবে না। তাদের কোনো ছেলে মেয়ে নেই যে। কত দেশের কত না সাগরের জল তাঁরা খেলেন, কত না মন্দিরে মাথা কুটলেন, যে যা বলল তাই করলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তারপর একদিন ভগবান এমনিতেই তাদের মনের স্বাদ পূর্ণ করলেন। রানীর কোল জুড়ে ফুটফুটে এক মেয়ে জন্মালো। সে মেয়ের যেদিন মুখে ভাত, সেই রাজ্যের 7 পরী একসঙ্গে উপস্থিত হলেন কন্যাকে আশীর্বাদ করতে। রাজা হাত জোড় করে বললেন, আপনারাই আজ থেকে আমার মেয়ের ধর্মমা। সেকালে এমনটা করা হতো যাতে কিনা সব পরীদের সেরা গুণগুলো নিয়ে এই মেয়ে বড় হয়ে ওঠে। মুখে ভাতের অনুষ্ঠান মিটলে রাজামশাই সদল বলে নিজের প্রাসাদে রওনা দিলেন। রাজকন্যার পরিমায়েরাও ছিল। প্রাসাদে আজ তাদের সম্মানে বিরাট ভোজের আয়োজন করা হয়েছে। পরীদের যত্ন করে নিয়ে গিয়ে দারুণ সুন্দর সব আসনে বসানো হলো। সামনে রাখা হলো বিরাট বিরাট আকারের সোনার পাত্র। পাশে রইল সোনার চামচ, কাঁটা চামচ, ছুরি। তাদের গায়ে রং বেরঙের মণিমুক্ত হিরে জহরত খোদাই করে বসানো। যেই না সবাই খেতে বসেছে, এমন সময় গুটি গুটি পায় সেই ভোজসভায় এসে ঢুকলো থুরথুরে এক বুড়ি পরী। এর কথা সবাই ভুলেই গেছিল। রাজা নিজেও একে নেমন্তন্ন করার কথা ভাবেননি। অবশ্য সেজন্যে রাজাকে বিশেষ দোষ দেওয়া যায় না। এই পরী প্রায় 50 বছর হলো নিজের ঘর থেকে বেরোয়ই না। তাই সবাই ভেবেছিল এ বুঝি মরেই গেছে কিংবা ডাইনি হয়ে গেছে। যাই হোক, রাজার আদেশে বুড়ির জন্য সুন্দর দেখে একটা আসন পাতা হলো। কিন্তু তাকে তো আর সোনার পাত্র দেওয়া গেল না। পাত্র তো আগেই ফুরিয়ে গেছে। রাজামশাই মাত্র 7টাই বানাতে বলেছিলেন। বুড়ির সামনে রাখা হলো কারুকাজ করা একটা রূপোর থালা। পাশে রাখা হলো কাঁসার চামচ। তাতে মণিমুক্ত হিরে জহরত কিছুই খোদাই করা নেই। বুড়ি ভাবল ইচ্ছে করে তাকে অপমান করার জন্যই রাজা এমন করেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে সে দাঁতে দাঁত কিড়মির করতে করতে রাজাকে গালি দিতে লাগলো। দাঁড়া, আশীর্বাদের সময় দেখে নেব। বুড়ির ঠিক পাশেই বসেছিল সেই 7 পরীর একজন। কি ভাগ্যি সেই বিড়বিড়ের কিছুটা শুনেই বুঝতে পারলো আজকে বুড়ি অভিশাপ দিয়ে রাজকন্যার ক্ষতি করতে চাইছে। খাওয়া দাওয়া শেষ হলে সুযোগ বুঝে সে লুকিয়ে পড়ল পর্দার আড়ালে, যাতে বাচ্চা মেয়েটাকে আশীর্বাদের সময় তাকে সবচেয়ে শেষে ডাকা হয়, আর সে যে কোনো অভিশাপকে যতদূর সম্ভব কাটিয়ে দিতে পারে। এদিকে একের পর এক পরীরা ছোট্ট রাজকন্যার কাছে গিয়ে নানা আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। প্রথমেই সবচেয়ে কম বয়সী পরী এগিয়ে এসে বললে, এই মেয়ে
সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেখতে হবে। পরের জন সেই মেয়েকে দেবদূতের মতো পবিত্র হওয়ার আশীর্বাদ করলো। তৃতীয় জন বলল, এই মেয়ে সব কাজেই দারুণ পটু হবে। চতুর্থ জন তাকে নাচে পারদর্শী হবার বর দিল। পঞ্চম জন বলল, বড় হলে রাজকন্যা কোকিল কণ্ঠী হবে, গানে তার কোনো জুড়ি থাকবে না। ষষ্ঠ জন জানালো, ও বড় হলে সব রকম বাজনা বাজানোতে তুখোর হবে, আমি বলছি। এবার পালা এলো সেই বৃদ্ধা পরী। মাথা নাড়তে নাড়তে, রাগে ঠক ঠক কাঁপতে কাঁপতে সেই পরী রাজকন্যার সামনে এসেই চিল চিৎকার করে অভিশাপ দিল, আমি বলে রাখলাম 15 বছর বয়স হলেই এই মেয়ে আঙুলের চরকার ছুঁচ ঢুকে মরে যাবে। ভাবো দেখি কি ভয়ানক অভিশাপ। সবাই ভয় পেয়ে চুপ করে রইল। কেউ কেউ ঠক ঠক করে কাঁপতে লাগলো, কারো চোখের জল বাধা মানল না। বুড়ি কোনো দিকে না তাকিয়ে সোজা সভা থেকে বেরিয়ে গেল। ঠিক এই সময় পর্দার পিছনে লুকিয়ে থাকা সেই পরী এসে রাজাকে বললে, কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আপনার মেয়ে মারা যাবে না। আমার জাদু দিয়ে আমি ওই পরীর অভিশাপকে একেবারে ফিরিয়ে নিতে হয়তো পারবো না, কিন্তু কিছুটা বদলাতে পারি। রাজকন্যার আঙুলে চরকার ছুঁচ ফুটবে ঠিকই, কিন্তু মারা না গিয়ে সে ঘুমিয়ে পড়বে গভীর ঘুমে, অন্তত 100 বছরের জন্য। তারপর একদিন এক রাজার কুমার এসে ওকে আবার জাগিয়ে তুলবে। রাজা তবুও নিজের দিক থেকে চেষ্টার অন্ত রাখলেন না। সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, যতই কষ্ট হোক না, রাজ্যের কেউ নিজের বাড়িতে চরকা রাখতে পারবে না, রাখলে শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এভাবেই কেটে গেল 15টা বছর। রাজা রানীও সব ভুলে ভেবেছেন বিপদ বুঝি আর আসবে না। একদিন তাদের সেই বিরাট প্রাসাদের আনাচে কানাচে রাজকন্যা একা একা ঘুরে বেড়াচ্ছিল। নিতান্ত বেখেয়ালেই এক মহল থেকে অন্য মহল করতে করতে সে চলে এলো রাজপ্রাসাদের চিলেকোঠায়। আচমকা সে শুনতে পেল কোথা থেকে যেন একটা অদ্ভুত ঘরঘর শব্দ ভেসে আসছে। সেই শব্দ অনুসরণ করে রাজকুমারী সিঁড়ি বেয়ে একেবারে টঙের ঘরে উঠে এলো। আগে কোনো দিন সে এই ঘরে আসেনি। ঘরে ঢুকেই রাজকন্যা দেখল এক বুড়ি চাকরানী বসে চরকায় সুতো কাটছে। রাজকন্যা আগে কোনোদিন চরকা দেখেনি, আর বুড়ি রাজপ্রাসাদের এতটাই উপরে থাকতো যে রাজার আদেশের কথা এত বছরেও সে জানতে পারেনি। কি করছো গো বুড়িমা? রাজকন্যা শুধালো। রাজকন্যাকেও বুড়ি চিনতে পারেনি। ফোকলা গালে হেসে বলল, এই তো চরকায় সুতো কাটছি সোনামণি। ও মা, কি মজা! খুশিতে হাততালি দিয়ে উঠল রাজকন্যা। কেমন করে সুতো কাটো তুমি? আমায় একটু দেখাও, আমিও দেখি তোমার মতো সুতো কাটতে পারি কিনা। তাড়াহুড়োর জন্যই হোক কিংবা বুড়ি পরীর অভিশাপের জন্যই হোক, চরকায় হাত দিতে না দিতে চরকার ছুঁচ গিয়ে বিঁধল রাজকন্যার আঙুলে, আর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে গেল। বেচারি বুড়ি চিৎকার করে প্রাসাদের সবাইকে সজাগ করলে। লোক লস্কর দৌড়ে এলো যে যেখানে ছিল। তারা সবাই রাজকুমারীর চোখে মুখে জল ছেটালো, হাতের তালু ঘষলো, কপালে ফু দিল, কিন্তু কিছুতেই রাজকুমারীর ঘুম ভাঙাতে পারল না। রাজামশাইকে ডাকা হলে তার মনে পড়ে গেল সেই অভিশাপের কথা। ভালো পরীর কথা মতো তিনি আদেশ দিলেন, রাজপ্রাসাদের সেরা ঘরখানিতে সোনার পালঙ্কে যেন রাজকন্যাকে শুইয়ে রাখা হয়। ঘুমন্ত রাজকন্যাকে দেখে মনে হচ্ছিল যেন এক স্বর্গের অপ্সরা নিশ্চিন্তে শুয়ে আছে। সদ্য ফোটা গোলাপ রঙা গাল দুখানি, ঠোঁট দুটো প্রবালের মতো লাল টুকটুকে, চোখ দুটো বোঝা হলেও খুব মন দিয়ে শুনলে রাজকুমারীর হালকা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাজা আদেশ দিলেন, যতদিন না রাজকুমারীর ঘুম ভাঙে কেউ তাকে বিরক্ত করবে না। আর সেই যে পরী, যে রাজকুমারীকে 100 বছর ঘুমের আশীর্বাদ দিয়েছিল, এই সময় রাজ্য থেকে 12,000 মাইল দূরে অন্য এক রাজ্যে ছিল। ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই জাদু বলে সে খবর পেয়ে গেল। তার ছিল এক পোষা বামন, আর সেই বামনের ছিল এক জোড়া 7 মাইলি জুতো। সে জুতোর এমনই গুণ যে এক এক পা ফেলে বামন বেটা 7 মাইল এগিয়ে যেতে পারত। খবর পেয়েই পরী তার আগুন রথে ঘোড়া জুতলেন, আর 1 ঘন্টা যেতে না যেতে হাজির হলেন রাজপ্রাসাদে। রাজামশাই পরীকে প্রাসাদের ভেতর নিয়ে এসে সব দেখালেন। পরী বললে, একেবারে ঠিকই করেছেন রাজামশাই,
আর তারপরেই পরীর মনে হলো 100 বছর বাদে যখন রাজকন্যা জেগে উঠবে তখন তো প্রাসাদের সবাই বুড়ো হয়ে মরেই যাবে। সেসব দেখে রাজকুমারী কতই না দুঃখ পাবে। ভাববে, চেনা লোক তো একটিও নেই এ প্রাসাদে। সব কিছু ভেবেচিন্তে পরী মনে মনে এক ফন্দি আঁটলে। সে তার জাদু কাঠিখানি বুলিয়ে দিল সবার গায়ে, রাজকুমারীর দাসীর গায়ে, রাজকুমারীর বন্ধুদের গায়ে, অন্দরমহলের চাকরানীদের গায়ে, নায়েবের গায়ে, গোমস্তার গায়ে, রাঁধুনির গায়ে, প্রহরীর গায়ে, ঘুরে বেড়ানো ছোকরাদের গায়ে, সহিসের গায়ে, ঘোড়াদের গায়ে, কুলিদের গায়ে, খাজাঞ্চিদের গায়ে, কেরানিদের গায়ে, এমনকি রাজকুমারীর ঘুমের সময় যে কুকুরটা তার খাটের পাশে গা ঘেঁষে শুতো তার গায়েও। বাকি রইলেন শুধু রাজা আর রানী। জাদু কাঠির ছোঁয়ায় রাজ্যের যে যেখানে ছিল সেভাবেই ঘুমিয়ে পড়ল। আবার রাজকুমারী যেদিন জাগবেন সেদিন তারাও সবাই জেগে উঠবে একে একে। রাজকুমারীর তখন যা প্রয়োজন হবে সেসব তারাই মিটিয়ে দিতে পারবে অনায়াসে। এরপর যত পশু পাখি ছিল তাদের ঘুম পাড়ানো হলো। সবশেষে ঘুম পাড়ানো হলো আগুনকে, যাতে এই 100 বছরে সে হঠাৎ জেগে উঠে রাজ্যের কোনো ক্ষতি করতে না পারে। এই সব কিছু সারতে পরীর এক মুহূর্তও লাগলো না। তোমরা তো জানোই পরীরা কত তাড়াতাড়ি কাজ করতে পারে। রাজা আর রানী তাদের মেয়ের 2 গালে 2 চুমু খেলেন, তারপর চুপটি করে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। আশেপাশের সব রাজ্যকে বলে দেওয়া হলো কেউ যেন এই রাজ্যে না আসে। অবশ্য বলার বিশেষ প্রয়োজন ছিল না। 1 ঘন্টা যেতে না যেতেই গোটা রাজ্য জুড়ে হাজার হাজার গাছ গজিয়ে উঠল। তাদের কোনোটা বিরাট বড়, কোনোটা একেবারে ছোট, কোনোটার ইয়া ইয়া গুঁড়ি, কোনোটা একেবারে লতানো, কারো গায়ে কাঁটা, কারো গায়ে আঠা। সে এমন ঘন জঙ্গল যে কোনো মানুষ তো দূরে থাক, পশুরাও ঢুকতে পারবে না তার মধ্যে। দূর থেকে এই বিশাল জঙ্গলের উপরে একমাত্র প্রাসাদের বিরাট উঁচু সাদা মিনারটাকে উঁকি মারতে দেখা যেত। 100 বছর পার হয়ে গেল। পাশের রাজ্যে ততদিনে অন্য এক রাজা রাজত্ব শুরু করেছেন। একদিন সেই রাজার কুমার শিকারে বেরিয়ে বনের মাঝে সেই প্রাসাদ দেখতে পেলেন। সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, কি ওটা? সঙ্গীরা কেউই ঠিকঠাক জবাব দিতে পারলে না। সবাই যে যা গল্প কথা শুনেছে তাতেই রং চড়িয়ে অদ্ভুত সব কাহিনী বলে চলল। কেউ বলল ওটা আসলে ভূতের কেল্লা, কেউ বলল ওতে ডাইনিরা থাকে, তবে সব সেরা গল্পটা বলল এক তালঢাঙা সেপাই। সে নাকি নিশ্চিত জানে ওই প্রাসাদে এক দৈত্যর বাস। বাচ্চাদের ধরে ওখানে নিয়ে গিয়ে অবসর সময় সে নাকি কাঁচা চিবিয়ে খায়। এই জঙ্গলের মধ্যে একটা গোপন পথ আছে, সেটা শুধু সেই দৈত্যই জানে, তাই তাকে ধাওয়া করে ধরাও অসম্ভব। রাজকুমার অবাক হয়ে এইসব গপ্প শুনছেন। এমন সময় সেখানে এক বুড়ো চাষি এসে হাজির। টুপি খুলে সেলাম জানিয়ে সে বলল, হে প্রভু, প্রায় 50 বছর আগে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এই প্রাসাদে নাকি এক অতি সুন্দরী রাজকন্যা আছেন। পৃথিবীতে অমন সুন্দরী আর দুটি নেই। কেউ তাকে 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে রেখেছে। একমাত্র তার যোগ্য এক রাজার কুমারী 100 বছর বাদে তার ঘুম ভাঙাবেন। প্রশ্ন শুনে রাজপুত্র তো মহা উত্তেজিত। বললেন, তবে তো আমার জন্যই রাজকুমারী এত বছর ঘুমিয়ে আছেন। রাজকন্যাকে উদ্ধার করার জন্য তিনি একলাই বনে ঢুকবেন বলে স্থির করলেন। সঙ্গীরা কত মানা করলো, কিন্তু রাজপুত্র ভারী জেদি, একবার গোঁ ধরলে ছাড়েন না। ঘোড়া নিয়ে ঢুকতে যাবেন, অবাক হয়ে সবাই দেখল জঙ্গলের যত কাঁটা গাছ ঝোপঝাড় সবাই 2 দিকে সরে গিয়ে রাজার কুমারের জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে। রাজপুত্র নিজেও অবাক হয়ে দেখতে পেলেন গাছপালারা সবাই 2 দিকে হেলে প্রাসাদ অব্দি একটা লম্বা পথ বানিয়ে দিয়েছে। যেই না তিনি বনের ভিতর দিয়ে ঘোড়ায় চেপে এগোতে লাগলেন, পেছনের গাছেরা আবার আগের জায়গায় ফিরে পথ বন্ধ করে দিতে লাগলো। তার সঙ্গীরা কেউই আর বনে ঢুকতে পারলে না। রাজপুত্র তা বলে ভয় পেলেন না একটুও। তিনি বীর দর্পে ঘোড়া ছুটিয়ে এগিয়ে যেতে লাগলেন। খানিক বাদে বন কিছুটা পরিষ্কার হলে রাজপুত্র যা দেখলেন তাতে তার চক্ষু চড়ক গাছ। গোটা নগরে কোথাও কোনো শব্দ নেই, পাখি ডাকছে না, পশুরা ঘুরে বেড়াচ্ছে না,
রাস্তাঘাটে, বাগানে, মাঠে যে যেভাবে ছিল ঘুমিয়ে কাদা হয়ে আছে। হঠাৎ দেখে মনে হয় সবাই যেন মরেই গেছে। শুধু তাদের নাকের পাটা দুটো মাঝে মাঝে না ফুলে উঠলে রাজপুত্র তো এদের মরাই ভাবতেন। কেউ দাঁড়িয়ে ঘুমাচ্ছে, কেউ বসে ঘুমাচ্ছে, কেউ গেলাসে জল ভরে ঠোঁটের কাছে নিয়ে খেতে যাচ্ছিল, সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। রাজকুমার এবার বিরাট বড় উঠোনের ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। দামি মার্বেল পাথর দিয়ে গোটা উঠোনটা বাঁধানো। সেখান থেকে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে উপরের প্রহরীর ঘর অব্দি। সেখানে গেলেই দেখা যাবে দুই সারি প্রহরীরা দাঁড়িয়ে আছে বর্ম পরে, সবার কাঁধে বল্লম, আর সবাই নাক ডাকাচ্ছে ভীষণ জোরে। ভিতরের হল ঘরে লোকজন ঠাসাঠাসি। দেখে মনে হয় সবাই আচমকা ছবি হয়ে গেছে। সবাইকে কোনো ক্রমে ঠেলে সরিয়ে রাজপুত্র এমন একটা ঘরের সামনে এলেন যার সবটাই সোনা দিয়ে মোড়া। ভিতরে উঁকি দিয়ে তিনি যা দেখলেন তেমন সুন্দর দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। সোনার বিছানায় শুয়ে আছে যেই মেয়েটি, তার বয়স খুব বেশি হলে 15 হবে। এতদিন পরেও তার রূপের ছটায় গোটা ঘর ঝলমল করছে। রাজপুত্র ধীরে ধীরে সেই খাটের পাশে গিয়ে হাঁটু মুড়ে বসতেই রাজকন্যা চোখ মেলে চাইল। তুমি কি সেই রাজার কুমার? তোমারই আসার কথা ছিল। রাজকুমারীর মিষ্টি কথা শুনে রাজপুত্র যার পর নাই আনন্দ পেলেন। আনন্দের চোটে তিনি জানালেন আজ থেকে তিনি রাজকুমারীকে এত ভালোবাসবেন যা তিনি নিজেকেও বাসেন না। উত্তেজনায় তার কথা আটকে যাচ্ছিল, লজ্জায় লাল হয়ে যাচ্ছিলেন। তার হাবে ভাবে রাজকন্যার আর কিছু বুঝতে বাকি রইল না। এদিকে রাজকন্যা তো এতদিন ধরে ঘুমিয়ে ঘুমিয়ে কতই না মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখেছে। সেও সেসব গল্প রাজপুত্রকে বলবে বলে অস্থির। কিন্তু দেখা গেল প্রায় 4 ঘন্টা ধরে কথা বলেও যা বলবে ভেবেছিল তার অর্ধেক কথাও বলা হয়ে উঠল না। আর ওদিকে গোটা রাজ্য একসঙ্গে জেগে উঠেছে 100 বছর বাদে। সবার খিদে পেয়েছে বেজায়। রাজপ্রাসাদের ঝি কোনো মতে কিছু খাবার রেঁধে গরম করে রাজকন্যাকে খেতে আসার জন্য ডেকে ডেকে সারা। রাজকুমারীর এতক্ষণে খেয়াল হলো সত্যিই তো তারও তো খিদে লেগেছে জব্বর। রাজকুমার তাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন। শুধু বললেন না, যে গাউনটা রাজকুমারী পরেছে তেমনটা রাজপুত্রের ঠাকুমার আমলের লোকজন পরতেন। আজকাল এমন পোশাক আর কেউ পরে না। সত্যি বলতে কি, পোশাক যাই পরুক রাজকন্যাকে দেখাচ্ছিল অতি সুন্দর। তারা দুজনে খাবার ঘরে গেল। এই ঘরের সব দেওয়ালে আয়না আঁটা। চাকর বাকরেরা দুজনকে খাবার বেড়ে দিল যত্ন করে। বাঁশিওয়ালা আর বাজনদারেরা আশেপাশে ঘুরে ঘুরে বাজনা বাজাতে লাগলো। এত ভালো বাজালো তারা যে মনেই হচ্ছিল না মাঝে 100 বছর রেওয়াজ না করে এরা সবাই ঘুমিয়ে কাটিয়েছে। খানিক বাদে যখন খাওয়া দাওয়ার পর্ব চুকল, শহরের পুরুত মশাই নিজে এসে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। শহরের সবাই সে বিয়েতে যোগ দিল। তারপর দুজন মিলে প্রাসাদের ঘরে গেল একটু জিরিয়ে নিতে। রাজকুমারীর অবশ্য জিরানোর কোনো প্রয়োজন ছিল না। সে তো এতকাল ঘুমিয়েই কাটিয়েছে। সকাল হতে না হতেই রাজপুত্র তার থেকে বিদায় নিয়ে নিজের রাজ্যে ফিরলেন। তার বাবা রাজামশাই তো চিন্তায় চিন্তায় অস্থির। রাজপুত্র তাকে বোঝালেন পথ ভুলে এক কয়লাওয়ালার খুপড়িতে সারা রাত কাটিয়েছেন তিনি। খেয়েছেন কালো রুটি আর সামান্য একটু চিজ। এই রাজা মানুষটি বড্ডই সহজ সরল। ছেলের মুখে শুনে সবটাই বিশ্বাস করে নিলেন। কিন্তু রানীমা অত সহজে ভোলার পাত্রী নন। তিনি খেয়াল করলেন ছেলে আজকাল প্রায় শিকারের নাম করে একা একা ঘোড়ায় চেপে বেরিয়ে যায়, ফেরে 2-3 রাত কাটিয়ে। এ ছেলের নিশ্চয়ই কোনো মেয়েকে পছন্দ হয়েছে। এভাবেই কেটে গেল দুটো বছর। রাজপুত্র আর রাজকন্যার এর মধ্যে 2 ছেলে মেয়ে হয়েছে। বড়টি মেয়ে নাম উষা, আর ছোটটি ছেলে নাম দিবস। দিবস দেখতে উষার চেয়েও সুন্দর। এদিকে রানী বারবার করে রাজপুত্রকে বলেন ভালো মেয়ে দেখে বিয়ে করে নিতে। বারবার জিজ্ঞেস করেন রাজপুত্রের কোনো মেয়েকে পছন্দ হয় কিনা। কিন্তু কি যেন এক অজানা ভয়ে রাজপুত্র সত্যিটা বলতে পারেন না। মাকে বড় ভয় পান তিনি। আসলে তার মায়ের বংশ যে রাক্ষসের বংশ। রাজা
শুধু ধনদৌলতের লোভে এই রাক্ষসী রানীকে বিয়ে করেছিলেন। রাজসভায় সবাই বলাবলি করত এই রাক্ষসী রানীর নাকি জিভ লক লক, নোলা সকসক। আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে এলেই রানী চপচপ করে তাদের চিবিয়ে খান। নিজের ছেলে মেয়ের কথা ভেবেই রাজপুত্র মাকে আর কিছুই জানালো না। 2 বছর বাদে রাজা মারা গেলে রাজপুত্র রাজা হলেন। তখন তিনি সিংহাসনে বসেই তার বিয়ের খবর সবাইকে জানালেন। সেপাই শান্ত্রীরা গেল রাজকন্যা আর ছেলে মেয়েদের নিয়ে আসতে। 2 পাশে 2 ছেলে মেয়েকে নিয়ে রাজ্যের নতুন রানী হয়ে রাজকন্যা এলো। কিন্তু রাজকন্যার কপালে এই সুখ বেশি দিন সইল না। পাশের রাজ্যের এক দুষ্টু রাজার সঙ্গে এই রাজ্যের যুদ্ধ বেঁধে গেল। রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে যুদ্ধে যেতে। প্রাসাদের দায়িত্বে রইলেন সেই রাক্ষসী রানী। যেই না রাজা যুদ্ধে গেলেন, তার মা সেই রাজকন্যা আর 2 ছেলে মেয়েকে পাঠিয়ে দিলেন জঙ্গলের মধ্যে অন্য এক মহলে। বেচারারা আর কি করেন, রানীর আদেশ মাথা নিচু করে মেনে নিতেই হলো। তবে রানীর মনে মনে তখন অন্য চিন্তা। তিনি তো আসলে রাক্ষসী, নিজের নাতি নাতনিকেও তিনি একটুও ভালোবাসেন না। একদিন আচমকা সেই বাড়িতে উপস্থিত হয়ে তিনি রাঁধুনিকে হুকুম করলেন, কাল দুপুরে আমি এখানেই খাবো, ছোট্ট উষাকে কেটে কুটে রান্না করে দেবে আমায়। এ কি বলছেন মহারানী? রাঁধুনি চমকে উঠল। যা বলছি তাই করো, নইলে তোমাকেও মরতে হবে। রাক্ষসীকে সবাই ভয় পেত। রাঁধুনি তাই আর কথা বাড়ালো না। আর হ্যাঁ, সঙ্গে বেশ ঝাল ঝাল চাটনি বানাবে, খেতে ভালো লাগবে বলেই নিজের মহলের দিকে পা বাড়ালেন রানী। রাঁধুনি বেচারা আর কি করে, সে মাংস কাটার বিরাট ছুরিটা নিয়ে সোজা হাজির হলো উষার ঘরে। তখন উষার মাত্র 4 বছর বয়স। সে দৌড়ে এসে রাঁধুনিকে জড়িয়ে ধরল। কোথা থেকে নিয়ে এসে নানা রকম মিষ্টি খেতে দিল তাকে। রাঁধুনির 2 চোখে জল এসে গেল। এত মিষ্টি মেয়েকে মারা যায় নাকি? হাত থেকে ছুরি খসে পড়ল তার। পরে বাড়ির পিছনে একটা কচি ভেড়া কেটে সেই মাংস ঝাল চাটনি মাখিয়ে এত সুন্দর করে রান্না করলো সে, রানী সবটা চেটেপুটে খেয়ে স্বীকার করলেন এত ভালো মাংস তিনি কোনোদিন খাননি। এদিকে রাঁধুনি উষাকে নিয়ে প্রাসাদের তলায় নিজের কুঠুরিতে লুকিয়ে রেখেছে। বউকে বারবার করে সাবধান করেছে কেউ যেন ওর কথা জানতে না পারে। 8 দিন বাদে রাক্ষসী রানী আবার রাঁধুনিকে ডেকে পাঠালেন। আজ দুপুরে দিবসের মাংস খাবো, তুমি রান্না চাপাও। রাঁধুনি এবারে আর কিছু বলল না। ততদিনে সে চালাকিটা শিখে গেছে। ছোট্ট দিবসের ঘরে গিয়ে দেখলো মাত্র 3 বছর বয়সেই দিবস টিনের তলোয়ার হাতে বিরাট একটা হনুমানকে তাড়া করেছে। দিবসকেও সেই রাঁধুনি নিজের ঘরে নিয়ে গিয়ে বউয়ের কাছে রেখে দিল। দিবসের বদলে যে ভেড়ার মাংসটা সে রাক্ষসীকে খেতে দিল, সেটা এতই সুস্বাদু হয়েছিল যে রাক্ষসী পুরোটাই গবগবিয়ে খেয়ে আঙুল চাটতে লাগলো। এই অবধি তো একরকম চলছিল। সপ্তাহখানেক বাদে রাক্ষসী রানী একদিন এসে রাঁধুনিকে বলল, এবার ওই ঝাল চাটনিটা দিয়ে এই 2 বাচ্চার মা ওই রাজকন্যাকে রান্না করে খাওয়াও দেখি। রাঁধুনি পড়ল ফ্যাসাদে। একে তো রাজকন্যার বয়স তখন প্রায় 20, এদিকে 100 বছর ঘুমিয়ে থাকার জন্য তার গায়ের চামড়াটাও শক্ত হয়ে গেছে। এবার কোন প্রাণীর মাংস রান্না করে দিলে রাক্ষসী বুঝতে পারবে না, সেটা সে ভেবে উঠতে পারল না। শেষে আর উপায় না দেখে ছুরি বাগিয়ে সোজা রাজকন্যার ঘরের দিকে ধাইল। রাজকন্যা রাঁধুনির হাতে ছুরি দেখেই যা বোঝার বুঝে কাঁদতে কাঁদতে বলল, মারো, মেরে ফেলো আমায়, তোমায় যা বলা হয়েছে সে আদেশ পালন করো। আমি আর বাঁচতে চাই না, আমি আমার ছেলে মেয়েদের কাছেই চলে যেতে চাই। আসলে রাজকন্যাকে উষা আর দিবসের খবর কেউ কিছুই জানায়নি। সে ধরেই নিয়েছিল তার ছেলে মেয়েকে মেরে রাক্ষসী রানী খেয়ে ফেলেছে। রাজকন্যার কান্না দেখে রাঁধুনির মন গলে গেল আবার। না না রাজকন্যা, আপনাকে মরতে হবে না, আর আপনি আপনার ছেলে মেয়েকে আবার ফিরে পাবেন। আমার ঘরে আমি ওদের লুকিয়ে রেখেছি। আমি একটা হরিণের মাংস এমন ভাবে রান্না করে রানীকে খাইয়ে দেব যে রানী কিছু বুঝতেই পারবেন না। রাজকন্যা চুপি চুপি রাঁধুনির সঙ্গে তার কুঠুরিতে এলো। সেখানে ছেলে মেয়েদের দেখে তার সে কি আনন্দ।
চোখের জল আর বাঁধ মানল না, চুমোয়ে চুমোয়ে সে তাদের দুই গাল ভরিয়ে দিল। এদিকে সেই রাঁধুনি হরিণের মাংস এত সুন্দরভাবে রেঁধে রানীকে পরিবেশন করলো যে রানীর মনে একটুও সন্দেহ হইল না। এবার রানীর মনে বেজায় ফুর্তি। তিনি ভেবেই নিয়েছেন ছেলে ফিরে এলে কি বলবেন। বলবেন এক দল হিংস্র নেকড়ে বাঘ তার ছেলের বউ আর বাচ্চাদের খেয়ে নিয়েছে। কিন্তু রানী তো আসলে রাক্ষসী, তার নাক কান সর্বদা সজাগ। একদিন মহলে ঘুরতে ঘুরতে মাটির তলার ভাঁড়ার ঘর থেকে তিনি শুনতে পেলেন দিবসের কান্নার আওয়াজ। আসলে দিবস দুষ্টুমি করায় তার মা তাকে বেজায় বকা দিয়েছিল। একটু বাদেই শুনলেন উষা কেঁদে কেঁদে মায়ের কাছে ভাইয়ের হয়ে সাফাই গাইছে। খানিক বাদে শুনতে পেলেন রাজকন্যার গলা, সে জোরে জোরে দুই বাচ্চাকে শাসন করছে। রাক্ষসীর তো যা বোঝার বোঝা হয়ে গেছে, তাকে রাঁধুনি একেবারে বোকা বানিয়ে ছেড়েছে। পরদিন সকাল হতে না হতেই রাক্ষসী রানী চেঁচিয়ে গোটা মহল মাথায় তুললেন। তার আদেশে মহলের উঠোনের মাঝখানে বিরাট একটা গর্ত করা হলো। সেই গর্তে যত রকম বিষাক্ত সাপ, পোকা আর বিষধর বিছাদের ছেড়ে দিয়ে রাক্ষসী রানী হুকুম দিলেন এর মধ্যে যেন এক্ষুনি রাজকন্যে, উষা, দিবস, রাঁধুনি আর রাঁধুনির বউকে ফেলে দেওয়া হয়। সেপাইরা দৌড়ে গিয়ে 5 জনকে ধরে নিয়ে এলো, সবার হাত পিছমোড়া করে বাঁধা। যেই না সেপাইরা তাদের ঠেলে গর্তে ফেলতে যাবে, টকবক টকবক ঘোড়া ছুটিয়ে সেখানে এসে হাজির হলেন কে? ঠিক ধরেছ, হাজির হলেন রাজা। কেউ বুঝতে পারেনি এত তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে তিনি দেশে ফিরে আসবেন। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা এসব কি? কেউ কোনো উত্তর দেখছে না দেখে রানী নিজেই তরবরিয়ে রাজাকে বোঝাতে এসে পা পিছলে সোজা পড়লেন সেই গর্তে। আর সঙ্গে সঙ্গে গর্তের সাপ, পোকা, বিছেরা রাক্ষসী রানীকে আঁচড়ে কামড়ে হুল ফুটিয়ে মেরেই ফেলল। রাজা প্রথমে একটু দুঃখই পেয়েছিলেন, হাজার হোক তার মা বলে কথা, কিন্তু পরে সবটা শুনে আর বউ বাচ্চাদের কাছে পেয়ে তার সব দুঃখ দূর হলো। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন কৌশিক মজুমদার অনুদিত শাল পেরোর রূপকথা সংকলনের গল্প ঘুমনগরের রাজকন্যে, অর্থাৎ দ্য স্লিপিং বিউটি ইন দ্য উডস। শুনতে কেমন লাগলো? এরকম আরো শুনতে চান নাকি অন্য কোনো গল্প শুনতে চান? সব জানানোর জন্য খোলা আছে মন্তব্যের বাক্স। লাইক শেয়ারের অনুরোধ এখনই জানিয়ে রাখি যথারীতি। আর নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রিপশনের ঘন্টাটির কথাও। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় এবং সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে শিগগিরই। আজ আসি।